আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 90 নম্বর পার্ট। তোর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ভেতরে প্রবেশ করতে সারার বুক কাঁপছিল অস্বাভাবিক গতিতে, পুরো শরীর যেন কাটা দিয়ে উঠছিল, শরীরও ঠান্ডা হয়ে আসছিল। এই জায়গায় আরও একবার এসেছিল, তখন এই অনুভূতি হয়নি। হুট করে আছে এমন অনুভূতি হচ্ছে কেন? সারার এই প্রশ্নের উত্তর জানা নেই, শুধু এক হাতে সানির পরনে হালকা ফিরোজের রঙের শার্ট মুঠো করে শক্ত করে ধরল। শুকনো ঢুকগুলো একবার সারা ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখতে লাগলো। মাটি খোদাই করে ফুল গাছের চারা লাগানো হয়েছে কয়েকটা। নিচতলায় ঘর না করা হলেও দোতলার ঘর করা হয়েছে, তবে প্লাস্টার করা হয়নি। সিঁড়িতে এবার রেলিং লাগানো হয়েছে। সারা ধীর পায়ে হাঁটছিল সানির পিছু পিছু, পায়ের গতির সাথে বুকের কম্পন যেন সমান তালে বাড়ছিল। সানি সারা হাত ধরেছিল তখনও। মাঝে একটা ঘর শুধু প্লাস্টার করা হয়েছে। সানি সারাকে নিয়ে সে ঘরে প্রবেশ করলো। ঘরের ভেতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। সারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে চারপাশ। ঘরে একটা বিছানা পাতানো ছাড়া আর কিছু নেই। ঘরটা তুলনামূলকভাবে অনেক বড়। ঘরে দুটো জানালা আর একটা জানালার পাশে বিছানা পাতা রয়েছে, আরেক জানালা ফাঁকা। বিছানাটা সুন্দর করে পাতানো রয়েছে। সারা ঘর কাটে সানি ডাকে। সানি সারাকে স্বাভাবিকভাবে বলে ওঠে, তুই বস, আমি আসছি এখনই। সারা হ্যাঁ সূচক শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো শুধু। সারা চুপচাপ বিছানায় গিয়ে বসলো। কোনো জানালায় পর্দা নেই। এক বিছানা ব্যতীত পুরো ঘর ফাঁকা। সারা জানলা বেদ করে বাইরে তাকালো। অনেকগুলো ফুল গাছে চারা এনে রাখা হয়েছে, হয়তো এখানে বাগান করা হবে। সারা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে দেখছে শুধু। তার মস্তিষ্কে কি এত ভাবছে কে জানে। কিছু সময়ের ভেতর সানি ঘর প্রবেশ করলো। দরজা লাগানোর শব্দে ঘর কাটলো সারার। সানি ঘরের ভেতরে আর একটা দরজা খুলতে একটু কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, সারা আবার কোথায় যাচ্ছেন? সানি স্বাভাবিকভাবে জবাব দিল, ওয়াশরুমে যাবি? সারা চোখ মুখ কুঁচকে নিল তৎক্ষণাৎ। এইভাবে সোজা সাপটা জবাব দেওয়া মানুষটা দ্বারাই সম্ভব। সানি একরাশ বিরক্ত ভরা কণ্ঠ বলে উঠল, বুঝি না ন্যাচারাল বিষয় নিয়ে তোরে তো অ্যালার্জি কেন? সকল সুস্থ মানুষের বৈশিষ্ট্য এগুলো। আর তুই নাক ছিটকাস কেন? তুই কি নর্মাল মানুষ না নাকি? হয়েছে হয়েছে, যান আপনি এবার। সানি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে চলে গেল ওয়াশরুমে। সানি ভীষণ স্পষ্ট স্বভাবের, জড়তা ছাড়াই সোজা সাপটা কথা বলে ফেলে। হুট করে পুরনো কথা স্মৃতিচারণ হলো সারার। মানুষটা কিভাবে সোজা সাপটা জবাব দিয়েছিল তাকে, বিয়ে না করলেও আমার ভবিষ্যৎ বংশ রেখে যাব কিভাবে? অবশ্য বিয়ে করতে হবে, বউ থাকতে হবে। পুরনো কথা স্মৃতিচারণ হতেই ঠোঁটের কোণে আপনা আপনি লাজুক হাসি চলে এলো সারার। কান দিয়ে এই মুহূর্তে গরম ধোঁয়া বের হয়ে আসার উপক্রম। বাস্তব কথা বিনা হিচিয়ে বলতে পারে মানুষটা। সারা মাস্কটটা খুলল, সঙ্গে হিজাবটাও খুলে বিছানার এক পাশে রেখে দিল। খোপা করা ঘন কালো লম্বা চুল ছেড়ে দিল। সানি বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। সারা আর চোখে তাকালো সানির দিকে। সানি টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় এসে বসলো। বিদ্যুৎ সংযোগ নেই, তাই পাখা নেই, তবে বাইরে থেকে অসম্ভব সুন্দর বাতাস আসছে। কোনো কৃত্রিম বাতাসের প্রয়োজন নেই। সানি আবারও টাওয়াল মেলে দিয়ে বিছানায় পা তুলে আরাম করে বসলো। একটু স্বস্তির শ্বাস ছেড়েই বলল, কেমন লাগছে বল? পছন্দ হয়েছে তোর? সারা ছোট করে জবাব দিল, হুম। কেমন লাগছে বল? পছন্দ হয়েছে তোর? সারা ছোট করে জবাব দিল, হুম। সানি একবার সারা হাত নিজের নিকটে আনতে চাইলো, আবার কি ভেবে দূরত্ব বজায় রেখে বসে রইল সানি। একটু এগিয়ে গিয়ে জানলার সাথে হেলান দিয়ে বসলো। জানলা ভেদ করে বাইরে তাকিয়ে বলল, বলতো এগুলো কি গাছ? সারা হাত ইশারা করে দেখিয়ে দিচ্ছিল আর ভীষণ উৎফুল্ল হয়ে বলতে লাগলো, ওই যে ওই গাছগুলো শিলি ফুল গাছ, আর এই পাশে শ্যামলাপতি গাছ। এইগুলো জুঁই ফুল গাছ, আর এই পাশে কাঠগোলাপ গাছ। তার পাশে বেলি ফুল গাছ, ওই তো বকুল ফুল গাছও দেখা যাচ্ছে। সানি তার মোটা ভৌযুগল নাচালো একবার, বেশ অবাক হয়ে বলল, বাহ, গাছ সম্পর্কে তো ভালো দক্ষ দেখা যায়। সারা হাসি মুখে জবাব দিল, একটু একটু। তুই সায়েন্স নিয়ে পড়া বাদ দিলি কেন? উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অনার্স করতে। সারা এক হতাশার শ্বাস ছাড়ল, মুখটা মলিন করে বলল, জীববিজ্ঞানের জন্য কেন? এখানে ভয়ের কি রয়েছে? ভয়ের অনেক কিছু রয়েছে। জীববিজ্ঞান প্রথম অধ্যায় বিজ্ঞানীদের নাম উচ্চারণ করলে আমি বেহুশ। এইসব আমার সহজ সরল মস্তিষ্কে ঢুকবে না। সানি ঠোঁট চেপে নিজের হাসি আটকে রাখতে ব্যস্ত। এত সুন্দর ফাঁকিবাজ কেউ হতে পারে সানির জানা ছিল না। আবার কি সুন্দর বিনা হিসকে এগুলো বলে যাচ্ছে। সারা আবারও ভীষণ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আপনি জানেন আমি কয়বার জীববিজ্ঞানে পরীক্ষা দিয়েছিলাম? 60-এর ভেতর 9 মার্ক পেয়েছি। কয়েকবার চেষ্টা করার পর 12 মার্কে টপকেছিলাম। সাফি ভাই অনেক চেষ্টা করেছিল, আসলে ম্যাডাম খুব মার্ক দিত। 1 মার্ক কখনো দেয় আপনি মামাকে বলুন? তার বাক্যটুকু ভেঙচি কেটে ভীষণ বিরক্ত নিয়ে বলল সারা। তার কণ্ঠে মুখের অঙ্গভঙ্গিতে শিক্ষকটির উপর ভীষণ ক্ষিপ্ততা প্রকাশ পেল। সানি হতবাক দৃষ্টিতে তাকিয়ে সারার কথাগুলো শুনছিল। যদিও এসব সম্পর্কে সানি আগে থেকে জানে, তবে সারাকে এইভাবে বিনা হিচকিয়ে বলতে ভীষণ অবাক হচ্ছিল সানি। আবার স্বাচ্ছন্দ্য সম্পর্ক দোষ শিক্ষকের উপর চাপিয়ে দিচ্ছে। সানি নিজেকে স্বাভাবিক করে বলল, না লিখলে নাম্বার দিবে কিভাবে? সারা ঘোর প্রতিবাদ জানিয়ে বলে উঠল, খাতা ভরে লিখেছি আমি। সানি মনে মনে আওড়ালো, কি যে লিখছিস তুই? সানি এক বড় শ্বাস ছেড়ে বলল, থাক বাদ দে, ওই টিচার কিপটা। একদম ঠিক বলেছেন আপনি। সানি আবারও বড় বড় একটা শ্বাস ছেড়ে দেওয়ালে মাথা এলিয়ে দিল। দুইজনের মাঝে নীরবতা। বাইরের দিকে দৃষ্টি রাখলো দুইজন। প্রকৃতির মিষ্টি বাতাস গা ছুঁয়ে দিচ্ছে বারবার। সানি এক হাতে শার্টের প্রথম দুটো বোতাম খুলে নিল।
প্রকৃতির মিষ্টি বাতাস যেন তার মন শরীর দুটোই ক্লান্ত দূর করে দিচ্ছে। সারা লম্বা কালো চুলগুলো বারবার বাতাসে এলোমেলো দিচ্ছে, আর সারা দুই হাত বারবার বাতাসে এলোমেলো করে দেওয়া চুলগুলো ঠিক করে যাচ্ছিল। সানি একবার সেদিকে দৃষ্টি রেখেছিল, কিভাবে অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি ফিরিয়ে নিল সানি। জানালা ভেদ করে তাকিয়ে রইল বাইরের দিকে। সানি এমন নীরবতা দেখে বেশ বিরক্ত হচ্ছিল সারার। ঘুরতে নিয়ে এসব চুপচাপ বসিয়ে রেখেছে, মানুষটা কি তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই? গাড়িতেও তাকে রেখে মধ্যবয়স্ক লোকটার সঙ্গে কত খুশ গল্প করেছিল, আর এখন নীরব ভূমিকা পালন করছে ব্যস্ত। আকবারে আর কতটুকু বলা যায়, এসব ভেবে মনে মনে ভীষণ ক্ষিপ্ত হচ্ছিল সারা। থতমত নীরবতা ভেঙে সারা বেশ বিরক্ত স্বরে অভিযোগ করে বসলো, কি হলো, আপনি কথা বলছেন না কেন? আমার সাথে কোনো কথা না থাকলে চলুন বাড়ি যাব। সানি এবার সোজা হয়ে সারার দিকে তাকালো, মুখ ফুলিয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। ক্ষিপ্ত তার ফর্সা কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। সানি ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসলো। একটু ঝুঁকে সারা কোনোই ধরে নিজের নিকটে টেনে নিয়ে এলো। সারা তখনও মুখ ফুলিয়ে রয়েছে। সারা এলোমেলো চুলগুলো কানে গুঁজে দিতে দিতে নরম কণ্ঠে শুধালো, আমার তোর কথা শুনতেই ভালো লাগে, তুই বল আমি শুনি। সারা সানির বুকে হেলান দিয়ে আরাম করে জায়গা নিয়ে বসলো। এবার অভিমানী স্বরে বলল, সব আপনার বাহানা, আপনি আমাকে একটু কম ভালোবাসেন তাই এত বাহানা করেন। সানি মৃদু সুরে হেসে উঠল সারার অভিযোগ শুনে। সানি প্রতি উত্তর করলো না, স্বেচ্ছায় জিতিয়ে দিল সারাকে। সারা মাথা উঁচু করে সানির মুখের দিকে তাকালো। সানি মাথা ঝুঁকে তাকিয়ে আছে তার রমণীর মুখের পানে। সারা অনুরূপ অভিমানী কণ্ঠে বলে উঠল, হাসবেন না একদম। সানি এক হাতে সারার চুলে হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে বলল, অনেক তো অভিযোগ শুনি, আসা আবদারের কথা বল শুনি একটু। সারা সানির চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, শুনলে কিন্তু পূরণ করতে হবে। কি ভেবে দুইজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে মৃদু সুরে হেসে উঠল একসাথে। সানি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, করব বল, সত্যি সত্যি। সারা কিছু সময় নিশ্চুপ ছিল, মুখে হাসিটাও কেন জানি গায়েব হয়ে গেল। সানির দিকে দৃষ্টি রেখে আগ্রহ নিয়ে বলল, আপনি নৌকায় বাইতে পারেন? একটু একটু। কেন? সারা একটু নড়েচড়ে সানির বুকে মাথা এলিয়ে দিল। শরীর ভার সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। শুকনো ঢোক গিল একবার, ঘোর লাগানো কণ্ঠে বলল, আপনি আমাকে 1000 বছর ধরে উপন্যাসের মন্তর মতো শাপলা বিলে নিয়ে যাবেন। আপনি নৌকা পাবেন আর আমি শাপলা তুলব। আপনি ওই দিন সাদা রঙের পাঞ্জাবি পরবেন আর আমি আকাশি রঙের শাড়ি। সানি দেওয়ালে মাথা এলিয়ে দিল এবার, তখনও এক হাতে সারার চুলে হাত বুলিয়ে যাচ্ছে। সানি শুকনো ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলল, আর? সারা কণ্ঠস্বর কাঁপছিল এবার, কম্পিত কণ্ঠে বলে উঠল, এই যে ফুল বাগানে এক পাশে সবুজ জবা ফুল গাছ লাগাবেন, ওইখানে একটা দোলনা থাকবে। ভোর হওয়ার সাথে সাথে যখন জবা ফুল সতেজ হয়ে ফুটবে আমরা দুজন একসাথে দেখব। আবার বিকেলে নামতে যখন জবা ফুল পাপড়ি গুটিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, সেইগুলো দৃশ্য আমরা একসাথে দেখব। আমি জবা ফুলের মতো গাঢ় লাল রঙের শাড়ি পরবো আর আপনি গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি। আমি হাত ভরে লাল রঙের কাচের চুড়ি পরব। আমি কিন্তু ওই দিন অনেক সাজবো, আপনি বারণ করতে পারবেন না। দুইজনের হৃৎপিণ্ডে অস্বাভাবিকভাবে কাঁপছিল। সানি হুট করে পাল্টে যাওয়া বিগড়ে হৃৎপিণ্ডের কম্পন অনুভব করতে পারছিল সারা। সঙ্গে সঙ্গে চোখ জোড়া বন্ধ করে এলো সারার। এক হাত চলে গেল শীতল হয়ে আসা সানির হাতের তালুর উপর। শক্তপোক্ত হাত একদম ঠান্ডা হয়ে জমে রয়েছে। সারার কোমল হাতের স্পর্শ পেতেই শক্ত করে নিজের হাতে মুঠোরে আবদ্ধ করে নিল। সানি কম্পিত কণ্ঠে আবার বলে উঠল, আর? সারার চোখ জোড়া ভিজে আসতে চাইছে, তবে অনেক শক্ত করে আটকে রেখেছে অবাধ্য অশ্রুগুলো। কম্পিত স্বরে আবার বলে উঠল, শুনেছি প্রতিটা নারী নাকি বিয়ের পর তার স্বামীর ঘুম ভাঙায়, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম থাকবে। আচ্ছা, প্রতিদিন আপনি আমাকে ঘুম থেকে ডেকে তুলবেন। আমি চাই আমার ঘুম ভাঙো আপনার ঘুমন্ত কণ্ঠস্বর শুনে। আর আমরা একসাথে কুয়াকাটায় ঘুরতে যাব। আপনার কাঁধে মাথা রেখে আমি সূর্য উদয় আর সূর্যাস্ত দেখব। আর? সারা নিজেকে শক্ত করে মুখ তুলে সানির মুখের দিকে তাকালো। সানি এবার একটু ঝুঁকে সারা মুখের দিকে তাকালো। সারা জোরপূর্বক হাসার চেষ্টা করলো, একটু হাসি মুখে বলল, আপনি একদিন পাঞ্চে স্বভাব কাটিয়ে সুন্দর করে আমাকে প্রপোজ করবেন, একটু ফিল্মি টাইপে। দুইজন একে অপরের চোখের দিকে তাকিয়ে মৃদু সুরে হেসে উঠল। আবার দুইজন চোখ সরিয়ে নিল। সানি হাস্যজ্জ্বল কণ্ঠেই বলল, ঠিক আছে, করব। তারা আবারও সানির মুখের পানে তাকালো। শুকনো ঢোক গিলে বলল, আপনার কোনো আবদার নেই আমার কাছে? আপনার কোনো আবদার নেই আমার কাছে? সানি কিছু সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার রমণীর মুখের পানে। কি ভেবে সানি সারার বাহু ধরে নিজে থেকে সরিয়ে দিল। নিঃশব্দে মুচকি হেসে সারার মাঝে কাট্টা মেরে বিছানা থেকে নেমে পড়ল। সারার কপাল কুঁচকে এলো। এক হাতে মাথা চুলকাতে চুলকাতে একরাশ বিরক্তি নিয়ে বিড়বিড় করে আওড়ালো। মনে হয় মরার জন্য এই মানুষটা হাত চুলকায়। সানি বেশ খানিকটা ঝুঁকে সারার কপালে কপাল ঠেকালো। সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে নিল সারা। সানি ঠোঁটের কোণে লাজুক হাসি রেখে বলল, সময় হোক চেয়ে নিব, এখন চলুন হোটেলে হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়ি, অনেক ক্লাস করছেন আপনি। সানির এমন রসিকতা সারা ফিক করে হেসে দিলে। এবার সময় তার মতো চলমান। সাফিয়ার আরোহী ভোরের দিকে এসেছে খান বাড়িতে। সাফি বেগর ঘুমালেও আরোহী সারা ঘুরে এসে দুই ঘনিষ্ঠ বান্ধবী আড্ডার সাথে জমিয়েছে। আরোহী নিজ পছন্দ করে সবার জন্য উপহার নিয়ে এসেছে। সারা আরোহীর ফোন নিয়ে ছবি দেখছে আর বেশ আগ্রহ নিয়ে ঘোরাফেরার গল্প শুনছে। আরোহী বেশ উৎফুল্ল কণ্ঠে সেখানকার গল্প বলে যাচ্ছে। সানি সাফির ঘরে একবার কড়া নাড়ল। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। ঘরের দরজাটাও খোলা। আগে স্বাচ্ছন্দ্যে সাফির ঘরে প্রবেশ করতো, এখন বিষয়টি ভিন্ন। দুই একবার ডাক ছাড়ল সানি, সাফি ভাই। সাফি ঘুমের ভেতর গুঙ্গালো,
সারা রাত জেগে থাকার কারণে ঘুম যেন চোখে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। সানি একবার উকি দিল। সাফিকে একা দেখে স্বস্তির শ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করলো সানি। ধূপ করে সাফির পাশে শুয়ে পড়লো সানি। সাফি এখনো বেঘোর ঘুম। সানি কিছু সময় সরু দৃষ্টিতে তাকিয়ে রইল তার সাফির দিকে। সানি হালকা করে সাফির গায়ে পা তুলে দিল। এবার সাফি ঘুমের ঘরে একরাশ বিরক্ত নিয়ে এক হাতে সানির গলা চেপে ধরলো। সাফির চোখ জোড়া এখনো বন্ধ। একটু ঝাঁঝালো গলায় বলল, তোকে আমি চিনব না? সানি শব্দ করে হেসে উঠল। এবার সাফি সানির গলা ছেড়ে দিল, আর মোড়া দিয়ে নিল একটু। সাফি চোখ মেলে তাকালো। এবার এক ঝটকায় সানির পা সরিয়ে দিল। সানি ঘাড় তেরার মতো আবার গায়ে পা তুলে দিল, সঙ্গে সঙ্গে এক হাতও তুলে দিল। সাফি শব্দ করে হেসে উঠল। এবার হাস্যোজ্জ্বল কণ্ঠেই বলল, তোর স্বভাব পাল্টাবে না সানি, দেখবো বিয়ের পর বড় ভাইয়ের কতটুকু স্মরণে রাখিস। ঘুম থেকে উঠে কই দিন এইভাবে আমাকে জ্বালানোর জন্য আসিস? নাটকীয় টাইপের ডায়লগ আর দিও না তো, এসব আমার অ্যালার্জি আছে। আবার তোমার মুখে এসব আরও মানায় না। জার্নি করলে তো তোমার শরীর দুর্বল হয়ে যায়, সেইটাই দেখতে এলাম। ঠিক আছে, একটু ঘুমালে ক্লান্তি আর দূর হয়ে যাবে। তোমার বউ কই? সারা ঘরে মনে হয়। সানি একবার তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, একই গোত্রের মানুষ দুইজন মিলে কি গন্ডি পাকাচ্ছে কে জানে। আর তোমার বোন তো ভিন্ন গ্রহতে আগত। সাফি ভুল কুচকে তাকালো সানির দিকে, একটু গম্ভীর কণ্ঠে বলল, আমার বোন আবার তোকে কি করেছে? সানি বেশ বিরক্ত জড়ানো কণ্ঠে বলল, তোমার বোন যা কর্মকাণ্ড করে কি বলবার। সাফি অনুরূপ গম্ভীর কণ্ঠে বলল, এমনভাবে বলছি যেন আমার বোন তোর বস্তু নিয়ে টানাটানি করেছে। সানি এক লাফে উঠে বসলো, চোখ মুখ কুচকে বলে উঠল, সি সাফি ভাই, ঠিক আছে, তোমার বোন তোমাকে দুলাভাই বানানোর রাইট আছে। সাফি এবার বেশ অবাক হয়ে বলে উঠল, মানে? সানি সম্পূর্ণ ঘটনা খুলে বলতেই সাফি ধূপ করে বিছানা থেকে উঠে বসলো। শুকনো কাশি দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, বউ কই আমার? সানি একটু রসিকতা সুরে বলল, এবার কেন একটু হানিমুনের গল্প স্বল্প শুনুক, দুই বান্ধবীর সুখ দুঃখের গল্প আছে না? সাবি বেশ বিরক্ত ভঙ্গিতে একটু ধমকে সুরে বলে উঠল, জাস্ট সেট আপ। সার আর আরোহী গল্পের মাঝে আয়াদ এসে যুক্ত হয়েছে। কিছু সময় হলো আয়াদের বেশ মনোযোগ দিয়ে ঘোরাঘুরি ছবি দেখায় ব্যস্ত। হুট করে আয়াদের মস্তিষ্কে একটা প্রশ্ন দারুণভাবে ঘুরপাক খাচ্ছিল। বেশ কৌতূহল নিয়ে আয়াত আরোহীকে প্রশ্ন করে বসলো, সাফি ভাই যা মানুষ, ভার্সিটি বাদ দিয়ে 7 দিন তোমাকে নিয়ে সফর করে বেরিয়েছে, বই টই কিনে নিয়ে পড়াশোনা করায়নি? আরোহী এবার একটু লাজুক হাসলো। সারা আরোহীর লাজুক হাসির দিকে তাকিয়ে সুর টেনে বলল, চুপ, কিসের পড়াশোনা? আমার জানুই হাসি দেখে বোঝা যাচ্ছে দুলাভাই অনেক রোমান্টিক। আয়াত অবাক জড়িত কণ্ঠে বলে উঠল, দুলাভাই মানে? সারা এবার কপাল কুঁচকে ক্ষিপ্ত কণ্ঠে বলল, চুপ মাথা মোটা, নিজের ভাইকে নিয়ে এসব রসিকতা করা যায় নাকি? সম্মান দিতে হয় তাই আপাতত দুলাভাই ডাকছি। আয়াত মুখ আপনা আপনি হা হয়ে এলো। এবার গালে এক হাত রেখে বিস্মিত কণ্ঠে বলে উঠল, বয়না তুই গ্রেট, আই নো মাই ব্রাদার। আয়াত এবার নড়ে চড়ে উঠল। আরোহীর দিকে তাকিয়ে রসিকতা সুর টেনে বলল, বলো ভাবি, সাফি ভাই শিক্ষক হিসেবে বেশি ভালো নাকি বর হিসেবে? বলো ভাবি, সাফি ভাই শিক্ষক হিসেবে বেশি ভালো নাকি বর হিসেবে? আয়াত ছুটের কোণে দুষ্ট হাসি রেখে ভুজুকল নাড়ালো কয়েকবার। আরোহী লাজুক হেসে বলল উঠল, এইগুলো ঠিক হচ্ছে না কিন্তু। সারা অনুরূপ রসিকতা সুর টেনে বলল, উফ লাজুকলতা জানো আমার, অল্প বয়সে দারুণ একখান বর পাইছেন আমার জানো। আয়াত আর সারা একে অপরের দিকে তাকিয়ে হাই ফাইভ দিয়ে একসঙ্গে সুর তুলে গেয়ে উঠল, নন্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বি কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একখান পোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলারে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।